আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি ভালো আছো। গুড ইভিনিং। আজকে বাসায় কারেন্ট নেই, মোবাইল ডাটাতে পড়াচ্ছি। লাইটিং একটু প্রবলেম হতে পারে, কারণ জেনারেটর অনেক ধরনের সার্ভিস দিচ্ছে, জেনারেটর চলে যেতে পারে। আমি বুঝতে পারলাম না যে কেন কারেন্ট কালকে থেকে আবার এত ডিস্টার্ব করছে। আসলে কারেন্ট যাতায়াত করলে কিন্তু নেটওয়ার্কও ভালো থাকে না, তোমরা জানো। তো যাই হোক ভাই বোন, আমরা শুরু করি। আজকে আমাদের মান্থ 9, ক্লাস নাম্বার 5, আর আমি তোমাদেরকে পড়াচ্ছিলাম ডিফারেন্সিয়েশন 9.7 চ্যাপ্টার, এবং আমি তোমাদের কতগুলো নিয়ম শেখাচ্ছিলাম এবং সেই নিয়মের সাথে রিলেটেড প্রবলেমগুলো তোমাদের করাচ্ছিলাম। ওকে, চলো তাহলে শুরু করি। বোর্ড দেখতে কোনো সমস্যা হলে বা কোথাও কোনো প্রবলেম হলে আমাকে তোমরা জানাবে। 9.7, আমার যতদূর মনে পড়ে, গত ক্লাসে আমি ওয়াই অক্ষের সমান্তরাল বা এক্স অক্ষের উপর লম্ব হলে কি হবে সেটা তোমাদেরকে বলেছিলাম। আজকে আমি তোমাকে আরেকটা আইডিয়া দেব, সেটা হলো, আগেটা দেখে নাও তুমি। 9.6-এর 7 এবং 33 নম্বরটা করে দিলে ভালো হয়। ওকে, তাহলে 9.6-এর 7 এবং 33, না 7 তো করে দিয়েছি, প্রাচী দাস 7 নম্বর করে দিয়েছি, তুমি হয়তো খেয়াল করোনি। 9.6-এর 7 নম্বর করে দিয়েছি, 33 নম্বরটা দেখি, আমার তো মনে হয় 33 নম্বরও করে দিয়েছি। 9.6-এর 33 নম্বরও করে দিয়েছি, হ্যাঁ সব করে দিয়েছি। ওকে, তুমি কেন এটা পেলে না আমি তো বুঝতে পারলাম না। আচ্ছা, তাহলে এইবার একটা আইডিয়া দিই তোমাকে। মনে করো এই হলো ওয়াই অক্ষ, এখানে আমি একটা রেখা অঙ্কন করলাম, এটা হলো এক্স অ্যাক্সিস, এটা হলো তোমার ওয়াই অ্যাক্সিস। এখন এই রেখাটা মনে করো এক্স অ্যাক্সিসের সাথে 45 ডিগ্রি কোণ এবং ওয়াই অ্যাক্সিসের সাথেও 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে মনে করো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই রেখাটা অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করেছে। তাহলে এক্ষেত্রে আমাদের এই রেখাটার ঢাল m = tan 45 ডিগ্রি, মানে হলো 1। আবার এদিকে যদি আমি একটা রেখা অঙ্কন করি, খেয়াল করে দেখো মাই বয়, এটাও কিন্তু এক্স অক্ষের সাথে 45, ওয়াই অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। কিন্তু তুমি জানো মাই বয় যে এই রেখার ঢালটা হবে তোমার m = -1। কেন এটা -1 হবে? কারণ এই রেখাটা এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করেছে? এই কোণটা হলো তোমার 135, আর tan 135-এর ভ্যালু হচ্ছে -1। তাহলে আমরা দেখতে পেলাম যে যদি কোনো রেখা অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে, তাহলে সেই রেখার ঢাল হতে পারে +1 অথবা হতে পারে -1। এখন আমরা কোনো একটা ফাংশন কল্পনা করি, এই যে মনে করো একটা ফাংশন, মনে করো এটা একটা ফাংশন। এখন এই ফাংশনের এই বিন্দুতে অঙ্কিত স্পর্শক অক্ষ দুইটির সাথে সমান সমান কোণ উৎপন্ন করেছে, ফলে এই বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল +1, অর্থাৎ ওই বিন্দুতে dy/dx এর ভ্যালু হলো +1। আবার এই বিন্দুতে অঙ্কিত স্পর্শক অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করেছে, কাজে এই বিন্দুতে dy/dx হলো -1। তাহলে এই বিন্দুতে dy/dx হলো তোমার 1, আবার এই বিন্দুতে dy/dx এর ভ্যালু হলো -1। তাহলে আমরা কিন্তু এটা বলতে পারি যে একটি বক্ররেখার উপর যে সকল বিন্দুতে অঙ্কিত স্পর্শক অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে, সেই সকল বিন্দুতে dy/dx = +1 অথবা -1।
তাহলে একটু লেখো মাই বয়। তাহলে y ইজ ইকাল টু এফ অফ এক্স বক্ররেখার উপর যে সকল বিন্দুতে অঙ্কিত স্পর্শক অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে সে সকল বিন্দুতে dy dx ইজ ইকাল টু প্লাস মাইনাস 1। সে সকল বিন্দুতে dy dx ইজ ইকাল টু প্লাস মাইনাস 1। তো মাই বয়, একটু আমাকে বলো যে এই আইডিয়াটা তুমি বুঝতে পেরেছো কি না, একটু আমাকে জানাও। সে সকল বিন্দুতে dy dx ইজ ইকাল টু প্লাস মাইনাস 1, বলো বুঝতে পেরেছো কি না। অপেক্ষা করছি মাই বয় তোমার মতামত পাওয়ার জন্য। বলো মাই ডিয়ার স্টুডেন্টস। বলো মাই ডিয়ার স্টুডেন্টস, বুঝতে পারছি কিনা একটু আমাকে জানাও। স্যার লেট হয়ে গেছে ক্লাসে আসতে, একটু বলবেন আজকে এখন কোন পার্টটা পড়াইতেছেন? আচ্ছা, ক্যামেরাটা একটু ওকে। আমি হলো 9.7-এর আরেকটা নতুন আইডিয়া শুরু করেছি। আচ্ছা হ্যাঁ, আমি আরেকবার বলবো। এই দেখো মাই বয়, এখানে আরেকবার বলবো হচ্ছে যে এখানে আমরা দুটো বিন্দু নিলাম, যে এই দেখো এই বিন্দুতে অঙ্কিত স্পর্শক অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করলে এই 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 স্পর্শকের ঢাল হলো তোমার +1, অর্থাৎ এই বিন্দুতে dy dx এর ভ্যালু +1। আবার এই দেখো এখানেও কিন্তু অঙ্কিত স্পর্শক অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করেছে, বাট এই বিন্দুতে dy dx হলো তোমার -1। তাহলে একটা বক্ররেখার উপর যে সকল বিন্দুতে অঙ্কিত স্পর্শক অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে সেই সকল বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল হতে পারে +1 অথবা -1, অর্থাৎ সেই সকল বিন্দুতে dy dx হতে পারে +1 অথবা -1। এই কথাটা বলেছি, একটু বলো আমাকে বোঝা গেছে কিনা। আচ্ছা হ্যাঁ, আমি আরেকবার বলেছি, আশা করি তুমি বুঝতে পেরেছো। এবার আমাকে জানাও মাই বয়। ওকে হ্যাঁ ঠিক আছে, তাহলে এই গ্রুপের একটা অঙ্ক আমি তোমাকে করে দেব। হ্যাঁ ক্লিয়ার, থ্যাংক ইউ জন স্যান্ড। ওকে এইবার আচ্ছা, তাহলে এই গ্রুপের অঙ্ক হলো তোমার নাম্বার 7। y ইজ ইকাল টু x³ - 3x² - 2x + 1। এই বক্ররেখার যে সকল বিন্দুতে স্পর্শকগুলো অক্ষদ্বয়ের সাথে অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে তাদের ভুজ নির্ণয় করো। হ্যাঁ, আইডিয়া নাম্বার 7 বলতে পারো তুমি, অসুবিধা নেই। আচ্ছা, তাহলে এই বক্ররেখার উপর ওই সকল বিন্দুর ভুজ বের করতে হবে যে সকল বিন্দুতে অঙ্কিত স্পর্শক অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে। তাহলে মাই বাই প্রথমে তুমি এটাকে ডিফারেন্সিয়েশন করো, dy dx এই হলো 3x² - 6x - 2। এখন তুমি বলো যে সকল বিন্দুতে অঙ্কিত স্পর্শক
অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে সে সকল বিন্দুতে dy dx ইজ ইকাল টু প্লাস মাইনাস 1। সুতরাং এখানে হবে তোমার 3x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 2 ইজ ইকাল টু প্লাস মাইনাস 1। এখন তুমি এখান থেকে একবার প্লাস চিহ্নটা নেবে, আরেকবার মাইনাস চিহ্ন নিয়ে তুমি ক্যালকুলেশন করে দুইবার তুমি এখানে মান বের করবে। আচ্ছা, তাহলে এবার তুমি দেখো মাই বয়, তাহলে আমি প্রথমে লিখবো প্লাস চিহ্ন নিয়ে পাই 3x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 2 ইজ ইকাল টু 1। তাহলে এটাকে তুমি সমাধান করো, 3x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে 3 দিয়ে ভাগ করলে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। এখন আমরা এখান থেকে দেখো কি করতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, আবার তুমি একটা 1 বিয়োগ করো, মাইনাস 1 তো আছেই, ইকুয়াল টু 0। তাহলে এখানে হবে এক্স মাইনাস 1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 2। তাহলে এখানে হবে এক্স মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার 2। তাহলে এখানে এক্সের ভ্যালু হবে 1 প্লাস মাইনাস রুট ওভার 2। তুমি খেয়াল করে দেখো যে এই অঙ্কে আমাদের বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলা হয়নি, শুধুমাত্র সে বিন্দুর ভুজ বের করতে বলা হয়েছে, কারণ ভুজগুলো একটু অদ্ভুত, মানে একটু অন্যরকম বলে। আচ্ছা ঠিক আছে মাই স্টুডেন্টস, তাহলে আমাদের এটা হলো। এবার মাইনাস চিহ্ন নিব, তাহলে আমি একটু উপরে মুছে দিই, এইখানে মুছে দিই। এইবার আমরা লিখব মাইনাস চিহ্ন নিয়ে পাই 3x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 2 ইজ ইকাল টু মাইনাস 1। 3x স্কোয়ার মাইনাস 6x, এইখানে হবে মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে আমরা এবার এটা তো এইভাবে করে দিয়েছি, আরেকবার আমি তোমাদেরকে শ্রীধর আচার্যের সূত্র দিয়ে করে দিই। এটাও তোমাদের জানা ফর্মুলা, যদি কোনো কারণে ভুলে গিয়ে থাকো আমি একবার একটু লিখে দিই। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 হলে এক্স ইজ ইকাল টু মাইনাস বি রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তাহলে এখানে এক্স ইজ ইকাল টু হবে 6 প্লাস মাইনাস রুট ওভার, এই হলো 36 মাইনাস 4 3 ইন্টু মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু 3। তাহলে মাই বয় এটাকে তুমি একটু সমাধান করে ফেলো। 6 প্লাস মাইনাস এখানে 3 12 আর 16 48 রুট ওভার 48 ডিভাইডেড বাই 2 ইন্টু 3। 6 প্লাস মাইনাস 48 মানে 3 16 48, তার মানে এখানে 4 রুট ওভার 3 ডিভাইডেড বাই 2 ইন্টু 3। এখন তুমি 2 কমন নিয়ে কাটাকাটি করে দাও, তাহলে 3 প্লাস মাইনাস 2 রুট ওভার 3 ডিভাইডেড বাই 3। 3 দিয়ে ভাগ করলে 1 প্লাস মাইনাস 2 বাই রুট ওভার 3। তাহলে আমাদেরকে এইটাই বের করতে বলা হয়েছিল। এটা হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র, এটাকে বলা হয় শ্রীধর আচার্য, প্রাচীন ভারতীয় গণিতবিদ, 4th সেঞ্চুরির শ্রীধর শ্রীধর আচার্যের সূত্র এটা। প্রাচীদাস দেখো। ওকে, তাহলে একটু বলো মাই বয় এই অঙ্কটার আইডিয়া এবং এই অঙ্কের ক্যালকুলেশন তুমি বুঝতে পেরেছো কি না? মাই স্টুডেন্টস একটু আমাকে জানাও, তোমার মূল্যবান মতামতের জন্য আমি অপেক্ষা করছি। যে মাত্র তুমি আমাকে জানাবে তখন আমরা নতুন অঙ্কে চলে যাব। আচ্ছা, গত ক্লাসে আমি তোমাদের 3 নম্বর আইডিয়ার বেশ কিছু অঙ্ক দিয়েছিলাম। তোমরা যদি এটা করে থাকো, যদি কোনো প্রবলেম হয় মাই স্টুডেন্টস, তাহলে তোমরা আমাকে একটু প্রবলেমটা বলতে পারো। আর যদি কোনো প্রবলেম না থাকে তাহলে আমরা এখন নতুন প্রবলেম করব, এখন নতুন অংশ শুরু করব। আচ্ছা ঠিক আছে মাই বয়, তাহলে যদি কোথাও কোনো প্রবলেম হয়ে থাকে আমাকে একটু বলো। আচ্ছা ঠিক আছে মাই বয়, তাহলে একটা কথা আমি তোমাদেরকে বলি, আমরা এই চ্যাপ্টারের নাম দিয়েছিলাম
অ্যাপ্লিকেশন অফ দ্য ডেরিভেটিভ, অর্থাৎ অন্তরজের প্রয়োগ। এবং এই অ্যাপ্লিকেশনটাকে আমরা দুইটা ভাগে ভাগ করেছিলাম, একটা হলো তোমার জ্যামিতিক অ্যাপ্লিকেশন আর একটা হচ্ছে তোমার ফিজিক্যাল অ্যাপ্লিকেশন। তো জিওমেট্রিক্যাল অ্যাপ্লিকেশন কিন্তু আমাদের শেষ হয়েছে, এবার আমরা ফিজিক্যাল অ্যাপ্লিকেশন শুরু করব, অর্থাৎ ফিজিক্সে আমরা এটা কিভাবে আমরা কাজে লাগাতে পারি এবং এই আইডিয়াগুলো দিয়ে আমরা ফিজিক্সের প্রবলেম কিভাবে সলভ করতে পারি। চলো আমরা এরকম কিছু প্রবলেম তোমাদেরকে করে দেখাবো। আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইবার তোমরা সবাই একটু 10 নম্বরটা ম্যাথ প্রবলেম, ওকে? তাহলে 10 নম্বরটা, আচ্ছা 10 নম্বরটা করে দিই তাহলে। 10 নম্বরটা দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, 10 নম্বরটা করে দেব। এর মান কত হলে y = ax ইন্টু 1 - x, বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শকটি x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে আমরা এখানে প্রথমে 1 নাম্বার দেব, তারপর আমরা লিখব হলো ax - ax স্কোয়ার। তাহলে এটাকে তুমি ডিফারেন্সিয়েশন করো, dy dx, এ হলো a - 2ax। তাহলে এখানে আমরা লিখব যে সুতরাং 0,0 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল m = dy dx at the point 0,0। তাহলে এখানে তুমি 0,0 বসাও, x এর 0 বসাও, তাহলে এখানে তোমার থাকবে হলো a। আবার এই বক্ররেখার উপর 0,0 বিন্দুতে অঙ্কিত স্পর্শক x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে তুমি এবার লেখো যে আবার 0,0 বিন্দুতে অঙ্কিত স্পর্শক x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। সুতরাং এই দেখো, ইহার ঢাল m = tan 60 ডিগ্রি, মানে হলো তোমার √3। এখন গত ক্লাসে আমি তোমাদেরকে যে কথাটা বলেছিলাম মাই বয়, যে ঢাল তুমি যেভাবেই বের করো না কেন, কোনো পার্টিকুলার কোনো স্পর্শকের ঢাল তুমি ক্যালকুলাস পদ্ধতিতে বের করো অথবা তুমি মনে করো জ্যামিতিক পদ্ধতিতে বের করো, যেভাবেই তুমি করো না কেন এই ঢালের কিন্তু কোনো পরিবর্তন হবে না। তাহলে এই ঢাল সমান, তাহলে তুমি লেখো অতএব a = √3। তাহলে এইটা হচ্ছে তোমার একটা অঙ্ক হয়ে গেল। এখন এখানে একটা কথা আছে, এই যে বলা হয়েছে যে অঙ্কিত স্পর্শক x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন প্রশ্ন হলো যে এই 60 ডিগ্রি x অক্ষের কোন দিকের সাথে, ধনাত্মক দিকের সাথে নাকি ঋণাত্মক দিকের কোন দিকের সাথে কোণটা উৎপন্ন করে তা তো আমাদের বলা নেই। কাজে কেউ যদি এখানে ঢাল ±√3 লেখে আর এর মান যদি ±√3 লেখে তাহলেও তার অঙ্ক হবে। আবার আমাদের বইতে এখানে একটা দিয়েছে, একটা দিয়ে করলেও এই অঙ্কের নাম্বার পাওয়া যাবে। আশা করি তুমি বুঝতে পেরেছো মাই বয়। ওকে, লাইট একটু লাফালাফি করছে। আচ্ছা, আশা করি আমরা যে কারেন্ট চলে আসবে মাই বয়। এবার তুমি আমার কথাগুলো দেখো, বুঝতে পেরেছো কিনা যে আমি এখানে এর একটা মান বের করে দেখালাম। তবে কেউ যদি x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটাকে যদি ধনাত্মক এবং ঋণাত্মক দুটোর সাথেই কল্পনা করে, তাহলে তোমার সেক্ষেত্রে ঢালের মান হবে tan ±60 ডিগ্রি, মানে হলো তোমার ±√3। সেক্ষেত্রে এর মান হবে ±√3। দেখো তো মাই বয়, আমার কথাটা বুঝতে পেরেছো কিনা একটু বলো। অপেক্ষা করছি মাই বয়। হ্যাঁ, থ্যাংক ইউ। প্রাচী দাস বুঝতে পেরেছে, সাদিয়া আফরিন নিশাদ বুঝতে পেরেছে।
আচ্ছা, এবার জেসমিন সেলিনা বলেছে স্যার ঢাল কি এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে হতে পারে? না 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 না, এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে মনে করো কোণ উৎপন্ন করে। এই দেখো, মনে করো এখানে তোমার কোণের কথা বলেছে এই যে 60 ডিগ্রি। এখন প্রশ্ন হলো 60 ডিগ্রি তো এদিকে হতে পারে, এই যে এটা আমি বলেছি যে এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথেও 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, সেক্ষেত্রে এটা ঢাল হবে তোমার -√3। আর যদি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ উৎপন্ন করে সেক্ষেত্রে তোমার ঢাল হবে হলো √3। এটা আমি বলেছি। হ্যাঁ, জেসমিন সেলিনা বুঝতে পারলে একটু আমাকে জানাও। বাকিরও একটু কথা বলো মাই বয়, আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে এই হচ্ছে আমাদের, হ্যাঁ থ্যাংক ইউ। তাহলে এটা হলো আমাদের 10 নম্বর হয়ে গেল। এবার আমি তোমাদেরকে কিছু ফিজিক্যাল অ্যাপ্লিকেশন দেখাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো শুরু করি। ফিজিক্যাল অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল। আচ্ছা মাই বয়, আমরা সবাই জানি ফিজিক্স ক্লাস থেকে যে সময়ের সাথে স্মরণের পরিবর্তনের হারকে বেগ বলা হয়। তাহলে মনে করো একটা বস্তুকণা যদি টি সময়ে এস দূরত্ব অতিক্রম করে, তাহলে ডিএস ডিটি এটাকে আমরা বলি ত্বরণ এ। এটাকে আমরা বলি ত্বরণ এ। আবার দুঃখিত মাই বয়, এটা হলো বেগ ভি, আমি একটু ভুল লিখেছি। তো এরপরে তুমি আরও জানো সময়ের সাথে অসম বেগের পরিবর্তনের হার, এটাকে বলা হয় ত্বরণ, যাকে আমরা এ দিয়ে প্রকাশ করি। এখন মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি আরও জানো যে ডিডিটি, যদি ভি এর মানটা আমরা এখানে বসাই ডিএস ডিটি, তাহলে এটা হয়ে যাবে D2S DT2। অর্থাৎ স্মরণকে যদি আমরা পরপর দুইবার ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা ত্বরণ পেয়ে যাই। আচ্ছা, এখানে একটা প্রশ্ন প্রাচী দাস করেছে, কিন্তু স্যার ঢাল এ ডেফিনেশন অনুযায়ী এক্স অ্যাক্সিসের পজিটিভ দিকে ঢাল হয়, তাহলে তো মাইনাস ধরবো না। না না, ব্যাপারটা হচ্ছে আমি তোমাকে বলি প্রাচী দাস বা বাকি সবাই একটু খেয়াল করো যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টকে ঢাল বলে। তাহলে মনে করো একটা রেখা এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে মনে করো তোমার থিটা কোণ উৎপন্ন করেছে, তাহলে ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করেছে? তাহলে এই কোণটা হলো ধনাত্মক দিকের সাথে কোণ এবং সেটা হলো পাই মাইনাস থিটা। তাহলে এই রেখার ঢাল হবে ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করেছে তার উপর ভিত্তি করে তার ট্যানজেন্টকে তুমি ওই রেখার ঢাল বলবে, এই যে পাই মাইনাস থিটা। তাহলে এই রেখার ঢাল হলো ট্যান পাই মাইনাস থিটা, আর এই রেখার ঢাল হলো তোমার ট্যান থিটা। আশা করি তুমি বুঝতে পেরেছো। বুঝতে পারলে তুমি একটু আমাকে আওয়াজ দাও। আচ্ছা ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা আবার ফিরে যাই। তাহলে দেখো যে সময়ের সাথে স্মরণের পরিবর্তন হারকে আমরা বললাম গতিবেগ ভি, আবার সময়ের সাথে অসম বেগের পরিবর্তন হারকে আমরা বললাম ত্বরণ এ। আবার দেখো সে ত্বরণটাকে আমি শেষ পর্যন্ত কী লিখলাম যে ডিভি ডিটি, ভি এর জায়গায় যদি আমি ডিএস ডিটি বসিয়ে দেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ত্বরণ মানে হলো এসকে যদি আমরা পরপর দুইবার ডিফারেন্সিয়েশন করি তাহলে কিন্তু আমরা ত্বরণ পেয়ে যাই। ওকে ঠিক আছে, প্রাচী দাস জান্নাতুস সিরিয়া স্বচ্ছ বুঝতে পেরেছে। আচ্ছা ওকে ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে এটা হয়ে গেল। তাহলে এইটুকু আইডিয়া দিয়েই দেখো আমরা সুন্দর কিছু অঙ্ক করতে পারবো। প্রথমে আমি তোমাদেরকে 15 নম্বর প্রবলেমটা করে দেখাবো। কারেন্ট এখনও আসে নাই, আমি খুব আতঙ্কিত। যদি এর মধ্যে জেনারেটর চলে যায় তাহলে কিন্তু আমি আলোর অভাবেই পড়াতে পারবো না। আচ্ছা ঠিক আছে, এইবার আমি তোমাদেরকে যেটা করে দেখাবো, তাহলে 15 নম্বর প্রবলেম। একটি ট্রেন টি সেকেন্ডে 3t + 1/8 t² মিটার অতিক্রম করে, তাহলে এটাকে আমি নাম দেব এস। তাহলে একটি ট্রেন টি সেকেন্ডে এত মিটার অতিক্রম করে, 5 মিনিট পর তার বেগ কত হবে? 5 মিনিট পর তার বেগ কত হবে? তাহলে প্রথমে তুমি গতিবেগ ভি মানে হলো তোমার ডিএস ডিটি, তাহলে এই হলো 3 1/8 t² মানে হলো 2t। এখন এই হলো 3 + 1/4t, তাহলে এই হলো তোমার ভি। তাহলে এখন তুমি দেখো টি = 5 মিনিট, 5 মিনিট মানে হলো 5 × 60 মানে হলো 300 সেকেন্ড। তাহলে এত সেকেন্ড পর
বেগ, তাহলে তুমি কীভাবে বের করবে? এই দেখো মাই বয়, তাহলে তুমি শুধুমাত্র 3 + 1/4 ইন্টু 300 এইখানে মানটা বসাবে। এটা হবে 75, এটা হবে 78 মিটার পার সেকেন্ড। দেখো তো মাই বয় আমি বোঝাতে পারলাম কি না? হ্যাঁ বলো মাই বয়, বলো আমি কি বোঝাতে পারলাম এই সহজ অঙ্কটা? একটু আমাকে জানাও। আচ্ছা, সাদিয়া নিশাদ জানিয়েছে। আমি এখন একটু মাসলা টি খাচ্ছি। আচ্ছা, তাহলে আশা করি সবাই বুঝতে পেরে জানো তো। সিরিয়া স্বচ্ছ ও হাসি খুশি একটা সিম্বল দিয়েছে। হ্যাঁ ঠিক আছে, জোরে ফ্যানটা জোরে দাও। হ্যাঁ ঠিক আছে, এরকম চা বারবার খাওয়া উচিত। আসলে অত্যন্ত সুস্বাদু একটা চা খাচ্ছি। আচ্ছা, এইবার আমি তোমাকে তাহলে যদি এই অঙ্কটা বুঝতে পারো মাই বয়, তাহলে তুমি অনেকগুলো অঙ্ক হোমওয়ার্ক করতে পারবে। তাহলে একটু হোমওয়ার্ক নাও। 16, তারপরে হলো তোমার 19, 21 এই অঙ্কগুলো তুমি করে আসো, না পারলে আমি করে দেব। আচ্ছা, তাহলে এগুলো হোমওয়ার্ক আবার একটু বলি। 16, তারপরে হলো তোমার 19, কারেন্ট আসেনি না, 16, 19 এবং 21। আচ্ছা, এবার আমি তোমাকে করাবো 17 নম্বর প্রবলেমটা। আচ্ছা, 17 নাম্বার প্রবলেম মাই বয়, এবার তুমি দেখো। নাম্বার প্রবলেমে কি বলা হয়েছে? একটি কণা টি সময়ে এস ইজ ইকাল টু a² প্লাস বিটি প্লাস সি পথ অতিক্রম করে। টি সময় শেষে কণাটির শেষ বেগ ভি হলে, দেখাও যে v² - b² ইজ ইকাল টু 4a ইন্টু s মাইনাস সি। 4a ইন্টু s মাইনাস সি। আচ্ছা, তাহলে প্রথমে আমরা গতিবেগ ভি বের করব। এই দেখো মাই বয়, ভি ইজ ইকাল টু ডিএস ডিটি। তাহলে এখানে হবে তোমার 2at প্লাস বি। এইবার v² মাইনাস b², দেখো তাহলে এটা হবে তোমার 2at প্লাস b² মাইনাস b²। আচ্ছা, এখন এটাকে তুমি ভাঙো, তাহলে এখানে হবে 4a² t² প্লাস 4at, তারপরে হলো তোমার বি প্লাস b² মাইনাস b²। তাহলে এখানে b² কেটে যাবে। আমাদের যেটা প্রমাণ করতে বলা হয়েছে সেটার দিকে আমরা একটু তাকাই। খেয়াল করো মাইবা, আমাদের প্রমাণ করতে বলা হয়েছে 4a ইন্টু s মাইনাস সি। তাহলে এখান থেকে তুমি 4a কমন নাও। 4a কমন নিলে at² প্লাস বিটি। তাহলে 4a, এবার তুমি দেখো at² প্লাস বিটি প্লাস সি। তাহলে আমি লিখবো at² প্লাস বিটি প্লাস সি, আবার সিটাকে আমি বাদ দেব। ওকে মাই স্টুডেন্টস, তাহলে তাহলে তুমি আমাকে বলো 4a এইটুকুর ভ্যালু তুমি দেখো, এটা হলো তোমার এস। তাহলে এইখানে হবে এস মাইনাস সি। এই দেখো, তাহলে আমি প্রমাণ করলাম v² মাইনাস b² ইজ ইকাল টু 4a ইন্টু এস মাইনাস সি। আশা করি বুঝতে পেরেছো মাই স্টুডেন্টস। একটু তবু আমাকে জানাও যে এই সহজ অঙ্কটা বুঝতে পারলাম কি না। এখনও আমাদের বাসায় কারেন্ট আসার নাম নেই, লাইটিংটা একটু ধপধপ করছে, যে কোনো সময় বন্ধ হয়ে যাবে। আসলে অনেকক্ষণ ধরে জেনারেটর সার্ভিস দিচ্ছে।
আমি জানি না আর কতক্ষণ চলবে, কোনো রকম ব্যাচটা শেষ করতে পারলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে এরপরে আমি তোমাকে এবার খুব সুন্দর একটা অঙ্ক করে দেখাবো, অনেক সুন্দর একটা প্রবলেম তোমাকে আমি করে দেখাবো। সেটার নাম হলো 18 নাম্বার, 18 আর 20। আমি দুটো অঙ্ক তোমাকে করে দিতে চাই, প্লিজ মাই ডিয়ার স্টুডেন্টস কেউ আমাকে না করো না। তাহলে 18 নাম্বার দেখো, 18 নাম্বার প্রবলেমটাতে বলা হয়েছে যে যদি একটি বৃত্তের ক্ষেত্রফল সমহারে, এই কথাটা খুবই মিনিংফুল, তুমি একটু মনে রাখবে। আমি একটা বড় লেখা পাচ্ছি, স্যার তাইলে লাইট বন্ধ হয়ে গেলে ক্লাস শেষ, স্যার মোম জ্বালান কয়েকটা। আমাদের অসুখ মোম আছে? আহারে, নগর সভ্যতায় তো মোমের বাতিও তো নাই, আগে রাখতাম, এখন তো এরকম লাগে না, জেনারেটর সার্ভিস দেয়, কিন্তু কয়েকদিন 2-3 দিন ধরে জেনারেটর খুব কাজে লাগছে। আচ্ছা কোনো অসুবিধা নেই, দেখা যাক। লাইট হয়তো যাবে না, একটু টিপটিপ করবে এরকম আর কি। আচ্ছা ঠিক আছে মাই বয়, তাহলে এখন আমি তোমাকে যে অঙ্কটা কষাবো সেই অঙ্কটার নাম্বার হলো 18। আচ্ছা দেখো 18 নাম্বার প্রবলেম, 18 নাম্বার প্রবলেম, 18 নাম্বারে কি আছে দেখো, যদি একটি বৃত্তের ক্ষেত্রফল সমহারে বৃদ্ধি পায়, ক্ষেত্রফল সমহারে বৃদ্ধি পায়, এটা খুব মিনিংফুল কথা, তুমি বইয়ের মধ্যে একটু আন্ডারলাইন করো। সমহারে বাড়ে তবে প্রমাণ করো যে এর পরিধির বৃদ্ধির হার, তবে প্রমাণ করো যে এর পরিধির বৃদ্ধির হার ব্যাসার্ধের ব্যস্ত অনুপাতে বাড়ে। তাহলে দেখো কীভাবে শুরু করব, এই দেখো ধরি বৃত্তের ব্যাসার্ধ সমান সমান আর, সুতরাং বৃত্তের ক্ষেত্রফল এ ইজ ইকাল টু পাই আর স্কোয়ার। আচ্ছা তাহলে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। তাহলে এবার ক্ষেত্রফল সমহারে বাড়ে, তাহলে এখন তুমি লেখো তাহলে ক্ষেত্রফল বৃদ্ধির হার, এটা হলো তোমার ডি এ ডিটি। আর সব কিছু সময়ের সাপেক্ষে, এই যে যত অঙ্ক তুমি করবে সব কিছুই রেট অফ চেঞ্জ বা পরিবর্তনের হারগুলো তুমি সবসময় সময়ের সাপেক্ষে, বইতে বলে দেওয়া হয়েছে, তো এগুলো আমরা সময়ের সাপেক্ষেই কল্পনা করব। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধির হার তার মানে হলো এটাকে তুমি ডিফারেন্সিয়েশন করবে উইথ রেসপেক্ট টু টি। এখন পাই এখানে কনস্ট্যান্ট, বাইরে চলে আসবে ডি ডিটি, এই হলো আর স্কোয়ার। এখন আর স্কোয়ারকে প্রথমে আমরা মনে করব টি স্কোয়ার, তাহলে তার ডেরিভেটিভ হবে 2t, মুখে বলবো টি কিন্তু লিখবো হলো আর। এরপরে আবার আরকে আবার ডিফারেন্সিয়েশন করব ডি আর ডিটি। আচ্ছা এখন এটা তোমার প্রশ্ন মতে খেয়াল করে দেখো মাই বয়, প্রশ্ন মতে এখানে 2 পাই আর ডিটি, এটা হলো তোমার কনস্ট্যান্ট কে। তুমি এখানে লেখো এখানে কে একটি ধ্রুবক, এখানে কে একটি ধ্রুবক। আচ্ছা ঠিক আছে মাই স্টুডেন্টস, আর এখানে কে হলো একটি ধ্রুবক। কেন মাই বয়, এই বিষয়টা তোমাকে আমি একটু ব্যাখ্যা দিই। এখানে আমাদের বলা হয়েছে ক্ষেত্রফল বৃদ্ধির হার হলো তোমার কনস্ট্যান্ট, মানে সমহারে বৃদ্ধি পায়, তার মানে ক্ষেত্রফল বৃদ্ধির হার এই ডি এ ডিটি, এটা হলো তোমার সবসময় এই বৃদ্ধির হারটা একটা কনস্ট্যান্ট, মানে সমান হারে কনস্ট্যান্ট হারে বৃদ্ধি পায়, তাই এই ক্ষেত্রফল বৃদ্ধির হারটাকে আমি একটা কনস্ট্যান্ট দিয়ে প্রকাশ করলাম। মাই বয় আশা করি তুমি বুঝতে পেরেছো। এরপরে আরও যেটা বলা হয়েছে দেখো, যে আবার বৃত্তের পরিধি, আবার তুমি লেখো বৃত্তের পরিধি, এই হলো সি ইজ ইকাল টু 2 পাই আর। তাহলে দেখো পরিধির বৃদ্ধির হার এই হলো ডিসি ডিটি। আর এখানে তুমি ডিফারেন্সিয়েশন করো, তার 2 পাইটা বাইরে থাকবে, আর কে ডিফারেন্সিয়েশন করলে হবে ডি আর ডিটি। এখন তুমি একটা কাজ করো, এই যে মনে করো তুমি তৈরি করে রেখেছিলে 2 পাই আর ইজ ইন্টু ডি আর ডিটি ইজ ইকাল টু কে, এটাকে তুমি একটা নাম্বার দাও, 1 নাম্বার দাও।
এবং এইবার পাশে তুমি একটু ক্যালকুলেশনটা করো। এই যে 1 নং থেকে পাই, 1 নং থেকে এখানে তুমি দেখো ডি আর ডিটি, এটা হলো কে ডিভাইডেড বাই 2 পাই আর। তাহলে ডি আর ডিটির মানটা বসাও, তাহলে 2 পাই, এই হলো কে ডিভাইডেড বাই 2 পাই আর, 2 পাই কেটে যাবে কে ইন্টু 1 বাই আর, আর এইখানে তুমি পাচ্ছ ডিসি ডিটি। তাহলে মাই বয় তুমি জানো যে কোনো কিছু ইজ ইকুয়াল কনস্ট্যান্ট ইনটু কোনো কিছু, তাহলে এখানে আমি লিখতে পারি ডিসি ডিটি ইজ প্রপোর্শনাল টু 1 বাই আর। এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছিল। তুমি একটু দেখো মাই বয় কে কেন ধরলাম। হ্যাঁ, ওইটাই আমরা একটু বলবো যে কে আমরা ধরলাম কারণ আমাদের বইতে বলে দিয়েছে যে বৃত্তের ক্ষেত্রফলটা সমহারে বৃদ্ধি পায়। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধির হারটা অলওয়েজ কনস্ট্যান্ট, সমহার মানে হলো সমান হারে বৃদ্ধি পায়। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের বৃদ্ধির হার, রেট অফ চেঞ্জ অফ এরিয়া, এটা সবসময় কনস্ট্যান্ট, মানে সমান হারে বৃদ্ধি পায়। এই জন্য আমরা একটা কনস্ট্যান্ট ধরলাম। হ্যাঁ, তাহলে এই ম্যাথটা শুরু থেকে আরেকবার একটু বলবেন। আচ্ছা, আমি পুরোটাই বলবো, কোনো অসুবিধা নেই, তোমরা একটু দেখো আগে। আচ্ছা, তাহলে আমি প্রথমে তোমাকে কোশ্চেনটা আবার একটু বোঝাই যে এখানে আমাদের যে কোশ্চেনটা বলা হয়েছিল সেটা হলো যে একটি বৃত্তের ক্ষেত্রফল সমহারে বৃদ্ধি পায়, সমহারে বৃদ্ধি পায়। তাহলে প্রমাণ করো যে পরিধির বৃদ্ধির হার ব্যাসার্ধের ব্যস্তানুপাতে বাড়ে, বা পরিধির বৃদ্ধির হার ব্যাসার্ধের ব্যস্ত অনুপাতের সমান। আচ্ছা, তাহলে এখানে প্রথমে কি করলাম আমি দেখো, তোমরা সবাই একটু বোর্ডটা দেখো। আমরা প্রথমে বৃত্তের ব্যাসার্ধ ধরলাম আর, তারপর বৃত্তের ক্ষেত্রফল লিখলাম পাই আর স্কোয়ার, তারপর ক্ষেত্রফল বৃদ্ধির হার অর্থাৎ এ কে, মানে ক্ষেত্রফল এ কে আমরা টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলাম। বামেও ডি ডিটি নিলাম, ডানেও ডি ডিটি নিলাম, যেহেতু সময়ের সাপেক্ষে। তাহলে এখান থেকে আমি পাইটাকে বাইরে বের করলাম, তাহলে আর স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলাম। আর স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে? 2 আর ডি আর ডিটি। দেখো পাই বাইরে নিলাম, আর আর স্কোয়ার ডেরিভেটিভ 2 আর ডি আর ডিটি। আচ্ছা, খুব ভালো কথা। এখন এই যে মনে করো আমরা ক্ষেত্রফল বৃদ্ধির হারটাকে আমি কে ধরলাম, কেন? কারণ বলে দিয়েছে যে ক্ষেত্রফল বৃদ্ধি সমহারে বৃদ্ধি পায়, ক্ষেত্রফল সমহারে বৃদ্ধি পায়। এই জন্য এই ক্ষেত্রফল বৃদ্ধির হারটাকে আমি কে ধরলাম, যেহেতু ক্ষেত্রফলটা সমান হারে বৃদ্ধি পায় তাই আমি কে ধরলাম। আচ্ছা, রেখে দিলাম, এটাকে 1 নম্বর দিয়ে রেখে দিলাম। এবার আমি আবার বৃত্তের পরিধি লিখলাম। তোমরা সবাই জানো বৃত্তের পরিধির সূত্র হলো 2 পাই আর, এবং পরিধিকে ক্যাপিটাল সি দিয়ে প্রকাশ করা হয়। এখন পরিধি বৃদ্ধির হার বের করার জন্য উভয় পক্ষে ডি ডিটি অ্যাপ্লাই করলাম। তাহলে ডিসি ডিটি হলো, ডান দিকে 2 পাইটাকে বাইরে রাখলাম, আরকে ডিফারেন্সিয়েশন করলে কত হবে? ডি আর ডিটি। এখন ওই 1 নম্বরটাকে তুমি দেখো, ডান দিকে আমি 1 নম্বর থেকে ডি আর ডিটি এর মানটা বের করলাম কে ডিভাইডেড বাই 2 পাই আর। সেই মানটাকে দেখো বামে ওই ডি আর ডিটি এর মধ্যে বসালাম। এখন 2 পাই কেটে গেল, কে ইন্টু 1 বাই আর হলো। এখন তুমি জানো যে এক্স ইজিক্যাল টু যদি কে ইন্টু ওয়াই হয়, তাহলে আমরা লিখতে পারি এক্স ইজ প্রপোর্শনাল টু ওয়াই। তাহলে ডিসি ডিটি ইজিক্যাল টু কে ইন্টু 1 বাই 4, তাহলে আমি লিখতে পারবো ডিসি ডিটি ইজ প্রপোর্শনাল টু 1 বাই আর। তাহলে প্রমাণ হয়ে গেল পরিধির বৃদ্ধির হার ব্যাসার্ধের ব্যস্তানুপাতে। কেন ব্যস্তানুপাতে? যেহেতু 1 বাই আর। যদি শুধু আর হতো তাহলে বলতাম অনুপাতে। তাহলে একটু বলো মাই বয়, এবার বুঝতে পেরেছো কি না? হ্যাঁ, এনকেস তাসিন জানিয়েছি সবার আগে। বলো মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো বুঝতে পারলাম কিনা। এবার আমি তোমাকে 20 নম্বর অঙ্কটা করে দেব। হ্যাঁ, প্রাচী দাস বুঝতে পেরেছে, সাদিয়া আফরিন নিশাত বুঝতে পেরেছে, জানাতুস সেরিয়া স্বচ্ছ, আহনাফ শাকিব। ওকে, ঠিক আছে। তাহলে এবার 20 নম্বরটা করে দিলে আরও ভালো লাগবে এবং আরও তুমি ভালো বুঝতে পারবে। থ্যাংক ইউ। নাজিয়া হাসান বুঝতে পেরেছে। ওকে, আচ্ছা ঠিক আছে। এইবার আমি যেটা করব, নাম্বার 20,
যদি কোনো বৃত্তের ব্যাসার্ধ সমহারে বৃদ্ধি পায়, যদি কোনো বৃত্তের ব্যাসার্ধ সমহারে বৃদ্ধি পায়, তবে দেখাও যে তার ক্ষেত্রফলের বৃদ্ধি হার তার ব্যাসার্ধের সাথে সমানুপাতিক হবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে মনে করো ধরি বৃত্তের ব্যাসার্ধ, ধরি বৃত্তের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু আর। তাহলে এবারে আমি লিখব ব্যাসার্ধের বৃদ্ধির হার, ব্যাসার্ধের বৃদ্ধির হার এই হলো ডি আর ডিটি। যেহেতু ব্যাসার্ধটা সমহারে বৃদ্ধি পায়, যেহেতু ব্যাসার্ধ সমহারে বৃদ্ধি পায়, তাহলে মাইবার ডি আর ডিটি এইটা হলো তোমার কে। তুমি ব্র্যাকেট লেখো, এখানে এখানে কে একটি ধ্রুবক, এখানে কে একটি ধ্রুবক। আচ্ছা, এবার তুমি লেখো বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল এ ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার। তাহলে এবার তুমি লেখো ক্ষেত্রফল বৃদ্ধির হার, ক্ষেত্রফল বৃদ্ধির হার ডি এ ডিটি, ডান দিকে তুমি নাও ডি ডিটি পাই আর স্কোয়ার। তাহলে পাইটা বাইরে যাবে, এখানে আর স্কোয়ারকে লিখবো আমি টু আর, আবার ডি আর, এই হলো ডিটি। তাহলে তুমি দেখো মাই বয় পাই ইন্টু টু আর, ডি আর ডিটি এর ভ্যালু তুমি ধরে রেখেছো কে। তাহলে এটাকে লেখো তুমি টু পাই কে ইন্টু আর। এখন মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি নিশ্চয় আমার সাথে একমত হবে যে টু পাই কে, টু একটা কনস্ট্যান্ট, পাই একটা কনস্ট্যান্ট, কে একটা কনস্ট্যান্ট। তাহলে এটাকে তুমি যদি একটু ব্র্যাকেটে রাখো, পুরোটাকে একটা কনস্ট্যান্ট মনে করো, তাহলে আমরা পাবো ডি এ ডিটি ইজ প্রপোর্শনাল টু আর। এই দেখো মাই বয় প্রমাণ শেষ। তাহলে একটু আমাকে বলো যে অঙ্কটা বুঝতে পেরেছো কিনা। মাই বয় ক্লাস থেকেও লিভ নিও না, আমরা কিন্তু আজকে খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার শুরু করব এটা, এবং এটা শুরুতে কিন্তু এটা দেখতে হবে ভালো করে। একটু আগে আমাকে জানাও যে এই অঙ্কটা তুমি বুঝতে পেরেছো কিনা। আর 12টা মিনিট এটা কোনো রকম চালাতে পারলে বাঁচতাম। বলো মাই বয়, অপেক্ষা করছি তোমার জন্য। আচ্ছা, জন স্যান্ড, ওকে, ঠিক আছে। তাহলে মাই বয় এর সাথে আমি এই চ্যাপ্টারটা শেষ করতে চাই। যদি টুকটাক কোনো অঙ্কে প্রবলেম হয় তোমরা আমাকে আগামী ক্লাসে বলো। আমি খুব সামান্য পরিমাণে তোমাকে হোমওয়ার্ক দিয়েছি, তারপরেও যদি তোমার কোথাও কোনো প্রবলেম হয় তুমি আমাকে নেক্সট ক্লাসে বলতে পারবে। আচ্ছা, ঠিক আছে, ওকে মাই বয়। তাহলে এইবার আমরা 9.8 শুরু করতে চাচ্ছি। 9.8 এটাও তোমার জন্য খুব সুন্দর একটা চ্যাপ্টার। তবে এই চ্যাপ্টারে শুরু করার জন্য আমাদের একটু জ্যামিতির জ্ঞান লাগবে, যেটা আমি তোমাদের দেইনি, কিন্তু 9-10 থেকে তোমরা এটা জানো। তারপর আমি এটা একটু বলবো। তাহলে প্রথমে হেডিং দেই মাই বয় 9.8, এবং এটাকে আমরা বলবো, চ্যাপ্টার টাইটেল হলো ট্যানজেন্ট অ্যান্ড নর্মাল। ট্যানজেন্ট অ্যান্ড নর্মাল, বাংলা আমরা এটাকে বলবো স্পর্শক এবং অভিলম্ব। স্পর্শক এবং অভিলম্ব। আচ্ছা, তাহলে খুব ভালো করে খেয়াল করো মাই বয়, স্পর্শক এবং অভিলম্ব। এখন মনে করো একটা বক্ররেখা আছে, এটা মনে করো একটা ফাংশন y ইজ ইকুয়াল টু এফ অফ এক্স। এখন এই বক্ররেখার উপর তুমি কোনো একটা বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করলে, এই যে মনে করো এইটা হলো একটা স্পর্শক, এটাকে তুমি নাম দাও ট্যানজেন্ট, ট্যানজেন্ট। আর এই মনে করো পি, এটা হচ্ছে তোমার স্পর্শ বিন্দু। আমরা এই বিন্দুটাকে ধরলাম x1, y1। তাহলে আমরা পি x1, y1 বিন্দুতে আমরা স্পর্শক অঙ্কন করলাম। এখন এই স্পর্শকের উপরে স্পর্শবিন্দুর মধ্য দিয়ে, খেয়াল করো মাই বয়, স্পর্শকের উপরে স্পর্শবিন্দুর মধ্য দিয়ে অঙ্কিত লম্বকে, এটাকে আমরা বলবো হলো নর্মাল বা অভিলম্ব। তাহলে তুমি একটা ডেফিনেশন লিখে নাও, অভিলম্ব কাকে বলে একটু লেখো মাই বয়। স্পর্শকের উপর কারেন্ট চলে আসছে, উপর স্পর্শকের উপর স্পর্শবিন্দুর মধ্য দিয়ে,
স্পর্শ বিন্দুর মধ্য দিয়ে অঙ্কিত লম্বকে অভিলম্ব বলে। দেখো আমি ডেফিনেশন লিখে দিয়েছি, একটু দেখো মাইবা বুঝতে পারলাম কিনা। আচ্ছা ঠিক আছে, ওকে মাই স্টুডেন্টস, একটু আমাকে বলো সবাই বুঝতে পেরেছো কিনা। তাহলে স্পর্শকের উপর স্পর্শবিন্দুর মধ্য দিয়ে অঙ্কিত লম্বকে আমরা বলবো অভিলম্ব। তাহলে এখন প্রশ্ন হলো যে অভিলম্ব আর লম্বের মধ্যে পার্থক্য কী। মনে করো একটা রেখার উপর আরেকটা রেখা, যদি দুটি রেখার মধ্যবর্তী কোণ যদি তোমার 90 ডিগ্রি হয়, খেয়াল করো মাই বয়, যদি দুটি রেখার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয় তাহলে এটাকে আমরা বলবো লম্ব রেখা। তাহলে একটা আরেকটার উপর লম্ব রেখা। তাহলে এখানেও তো তোমার দুটি রেখার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, এখানেও কিন্তু তোমার দুটি রেখার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। কিন্তু পার্থক্য হলো যে এই লম্বটা একটি বিশেষ লম্ব, স্পর্শকের উপর স্পর্শবিন্দুর মধ্য দিয়ে লম্ব। তাহলে সকল অভিলম্বকে তুমি লম্ব বলতে পারো, সকল অভিলম্বই লম্ব, কিন্তু সকল লম্ব অভিলম্ব নাও হতে পারে। সকল অভিলম্ব লম্ব, কিন্তু সকল লম্ব অভিলম্ব নাও হতে পারে। তো মাইবা আশা করি তুমি বুঝতে পেরেছো। আচ্ছা তাহলে এই হলো ঘটনা। তাহলে লম্ব অভিলম্ব আমরা জানলাম, ও লম্ব কী জিনিস সেটাও বুঝলাম, স্পর্শক তো আমরা জানি। এবার আমরা একটা লেমা, যেটা তোমরা 9, 10-এ পড়েছো এবং আমরাও তোমাদেরকে পড়াবো, সেটা হলো যে x1, y1 বিন্দুগামী এবং m ঢাল বিশিষ্ট সরল রেখার সমীকরণ, এটা হবে তোমার y minus y1 is equal to m into x minus x1। এটা 19-এ ছিল, আমরা আবার অনেক ভালো করে তোমাদেরকে 3.5 চ্যাপ্টারে পড়াবো। তো আপাতত একটু স্বীকার করতে হবে যে একটি সরলরেখা যা x1, y1 বিন্দু দিয়ে যায় এবং যার ঢাল m, সেই সরলরেখার সমীকরণ y minus y1 is equal to m into x minus x1। এটা হচ্ছে তোমার একটা লেমা। এবার লেমা নাম্বার 2 খেয়াল করো মাইবা, লেমা নাম্বার 2 হলো যে দুটি রেখার ঢাল m1 ও m2 হলে রেখাদ্বয় পরস্পর লম্ব হবে যদি m1 into m2 is equal to -1 হয়। তাহলে মাইবা এটাও তোমরা 9টা থেকে জানো, কিন্তু আমি এটা পড়াইনি, আমি পড়াবো তোমাদের। যে দুটি সরলরেখা লম্ব হবার শর্ত হলো যে ওই দুটি সরলরেখার ঢাল তোমার কি হতে হবে বলো তো, -1। অর্থাৎ তাহলে তুমি দেখো এখানে সম্পর্কটা দেখো, তাহলে m2 is equal to -1/m1 অথবা m1 is equal to -1/m2, অর্থাৎ একটা ঢাল আরেকটা ঢালের উল্টা এবং বিপরীত চিহ্নের সমান, একটা ঢাল আরেকটা ঢালের উল্টা এবং বিপরীত চিহ্নের সমান, একটা ঢাল আরেকটা ঢালের উল্টা এবং বিপরীত চিহ্নের সমান। তাহলে একটু আমাকে জানাও মাই বয়, এই লেমাগুলো তুমি বুঝতে পেরেছো কিনা। আমি অপেক্ষা করছি মাই স্টুডেন্টস, তুমি আমাকে একটু বলো যে এই আইডিয়া সম্পর্কে ধারণাটা তুমি বুঝতে পারলে কিনা। তাহলে এখানে আমরা কয়টা জিনিস জানলাম। অভিলম্ব কাকে বলে, লম্ব আর অভিলম্বের মধ্যে পার্থক্য কী, x1, y1 বিন্দুগামী এবং m ঢাল বিশিষ্ট কোনো সরলরেখার সমীকরণটা কেমন। নাম্বার 2তে আমরা জানলাম যে দুটি সরলরেখা পরস্পর লম্ব হবার শর্ত জানলাম। তাহলে মাই বয় এই কথাগুলো তুমি যদি জানো বা মানো, তাহলে এখন আমি তোমাকে স্পর্শক এবং অভিলম্বের সমীকরণটা আমি তোমাকে তৈরি করে দেখাতে পারবো। আর একটা বিষয় তোমাকে মনে রাখতে হবে মাই বয়, যদি আমি তোমাকে জিজ্ঞেস করি স্পর্শক দেখতে কেমন,
যদি তোমাকে জিজ্ঞেস করি মাই বয় যে স্পর্শক দেখতে কেমন, তাহলে তুমি কিন্তু আমার সাথে একমত হবে যে স্পর্শক আসলে একটি সরল রেখা। তাহলে তুমি এই তোমার খাতায় ইনভার্টেড কমা দিয়ে 2 নম্বর পয়েন্টটা স্যার আবার একটু বোঝাবেন। হ্যাঁ, বোঝাবো। 2 নম্বর পয়েন্টটা হলো যে দুটি সরলরেখা পরস্পর লম্ব হবে যদি তাদের ঢাল দ্বয়ের গুণফল -1 হয়। তাহলে মনে করো দুটি রেখার ঢাল যদি হয় m1 এবং m2, তাহলে m1 আর m2 গুণ করলে তোমার কি হবে বলো তো? -1 হবে। অর্থাৎ আমি বলছিলাম তাহলে একটা ঢাল হবে আর একটা ঢালের উল্টা এবং বিপরীত চিহ্নের সমান। একটা ঢাল আর একটা ঢালের উল্টা এবং বিপরীত চিহ্নের সমান, এই কথাটা বলেছি। বুঝতে পারলে আমাকে একটু বলো। আর এটা আমি ক্যালকুলেশনটাও বোর্ডে তোমাকে লিখে দিয়েছি। প্রাচী দাস, বুঝতে পারলে আমাকে একটু বলো। আচ্ছা, বাকিটা একটু শোনো মাই বয়। তাহলে তোমরা সবাই একটু তোমাদের খাতায় একটু ইনভার্টেড কমা দিয়ে একটু বাংলা লেখো যে সকল স্পর্শক আসলে সরল রেখা। লেখো, সকল স্পর্শক আসলে সরল রেখা। হ্যাঁ মাই বয়, আশা করি লেখা হয়েছে। সকল স্পর্শক আসলে সরলরেখা। বাস, এইবার আমি যেটা করব সেটা হলো তোমার এই বক্ররেখার উপর x1, y1 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল, আমরা স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ আমরা বের করব। চলো, তাহলে আমি এই আশেপাশে বাংলা কথাগুলো মুছে দেব। এই দেখো মাই বয়, তাহলে আমরা ধরে নিলাম যে এই বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল, খেয়াল করো। তাহলে আমরা একটু লিখব, এইভাবে লিখব, y ইজ ইকাল টু এফ অফ এক্স বক্ররেখার উপর পি x1, y1 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল m dy dx। এই দেখো মাইব x1, y1 হলে y ইজ এফ অফ এক্স বক্ররেখার উপর পি x1, y1 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল এত হলে তুমি লেখো মাই বয় x1, y1 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ। মাই বয়, তাহলে তুমি একটু আগে স্বীকার করেছো স্পর্শক মানেই হলো একটা সরলরেখা। তাহলে এই বিন্দুতে অঙ্কিত স্পর্শক মানে একটা সরলরেখা, তাহলে তার সমীকরণ হবে y মাইনাস y1 ইজ ইকুয়াল টু m ইন্টু এক্স মাইনাস x1। এবং তুমি এখান থেকে তুমি দেখো m জিনিসটা কি? m হলো তোমার এই বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল, যেটা তুমি জানো যে আসলে তোমাকে কি করতে হবে, y কে ডিফারেন্সিয়েশন করে dy dx বের করে তার মধ্যে এই বিন্দুটা বসালে ওই বিন্দুতে পার্টিকুলার ওই x1, y1 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল m তুমি পাবে। সেই m এর ভ্যালু এখানে বসাবে আর এই সূত্রটা অ্যাপ্লাই করবে, তাহলে তুমি x1, y1 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ পাবে। এটা গেল একটা কথা। এইবার চলে আসো মাই বয়, এবার আমরা লিখব পি x1, y1 বিন্দুতে অঙ্কিত অভিলম্বের সমীকরণ। দেখো মাই বয়, তাহলে এই অভিলম্বটা হচ্ছে স্পর্শকের উপর লম্ব। খেয়াল করো, তাহলে অভিলম্ব যদি স্পর্শকের উপর লম্ব হয় তাহলে তারা একে অপর উপর লম্ব রেখা, তাহলে তাদের ঢাল দ্বয়ের গুণফল অবশ্যই -1 হতে হবে। তাহলে দেখো আমরা অভিলম্বের সমীকরণ কি করব। তাহলে অভিলম্বের সমীকরণ y মাইনাস y1, এখানে x মাইনাস x1, কারণ অভিলম্ব তো তোমার x1, y1 বিন্দু দিয়ে যাচ্ছে। তাহলে এই ঢালের জায়গাটা আমি কি করব, এইখানে তোমার ঢাল আছে m, তাহলে এইখানে ঢালটা যদি আমি -1/m লিখি, তাহলে খেয়াল করো মাই বয়, এই ঢাল m আর -1/m, m এবং -1/m তোমাকে দেখাই, m এবং -1/m গুণ করলে তোমার হয়ে যাবে -1। তুমি খেয়াল করো মাই বয়, তাহলে m এবং -1/m তুমি যদি গুণন করো তাহলে ঢাল দ্বয়ের গুণফল -1 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এই অভিলম্বের সমীকরণ লেখার সময় এই জায়গাটা তোমাকে সাবধান হতে হবে যে এইখানে যা থাকবে তাকে তুমি উল্টায় দেবে এবং তারপর চিহ্নটা পাল্টায় দেবে।
এইখানে যা থাকবে তাকে তুমি উল্টায় দেবে এবং চিহ্নটা পাল্টায় দেবে, তাহলে অভিলম্বের ঢাল পাওয়া যাবে। আর অভিলম্ব যেহেতু x1, y1 বিন্দু দিয়ে যায়, কাজে এই একই সমীকরণ তুমি অ্যাপ্লাই করবে, y মাইনাস y1 ইজ ইকাল টু m ইন্টু x মাইনাস x1। শুধু m এর জায়গায় আমি কি করলাম, এটাকে উল্টায় দিলাম এবং চিহ্নটা পাল্টায় দিলাম যেন এইটা আর এটা গুণ করে -1 হয়, যেহেতু তারা পরস্পর লম্ব। একটু আমাকে বলো মাই বয়, যা আমি এতক্ষণ তোমাকে যা বললাম তুমি তা বুঝতে পেরেছো কিনা? অপেক্ষা করছি মাই স্টুডেন্টস, সবাই একটু বলো আমাকে। অপেক্ষা করছি। সাদিয়া আফরিন নিশাত বুঝতে পেরেছে, নাজিয়া হাসান বুঝতে পেরেছে, আয়শানজু আনা বুঝতে পেরেছে, আহনাফ সাকিব বুঝতে পেরেছে, ওকে, শাহরিয়ার মাহমুদ অয়ন বুঝতে পেরেছে, জানো তো সিরিয়া স্বচ্ছ বুঝতে পেরেছে। বাহ, খুব ভালো। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তাহলে একটা ছোট্ট একটা অঙ্ক আজকে করাই তোমাকে। এটা আমি করাবো 9.8-এর প্রথম যে প্রবলেমটা, 2,4 বিন্দুতে বক্ররেখা স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। এই একটি অঙ্ক কষে আজকের মতো আমরা ক্লাসটা শেষ করব। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমাদের 9.8 শেষ হবে, তারপরে আমাদের 9.9 শেষ করতে দুটো ক্লাস লাগবে আমাদের, বা দুটো বা তিনটা ক্লাস লাগবে। তাহলে আমরা ডিফারেন্সিয়েশন শেষ করব। তোমরা আস্তে আস্তে সিদ্ধান্ত নিতে থাকো যে এরপরে তোমরা কি করবে। তবে সকল ব্যাচে ওরা একদম একটানা ক্যালকুলাস করে শেষ করছে। তবে ডিফারেন্সিয়েশন শেষ করার পর আমি তোমাদের কাছে একটু জানতে চাইবো যে তোমরা কি করতে চাও। সবচেয়ে বেশি সংখ্যক স্টুডেন্ট যেটা মত দেবে সেটা আমরা করব। তাহলে এই হলো 1 নম্বর অঙ্ক, y ইজ ইকাল টু এক্স কিউব মাইনাস 3x প্লাস 2। আচ্ছা, তাহলে এই বক্ররেখার স্পর্শকের সমীকরণ 2,4 বিন্দুতে এই বক্ররেখার স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। তাহলে প্রথমে তুমি এটাকে ডিফারেন্সিয়েশন করো, dy dx 3x স্কোয়ার মাইনাস 3। তাহলে তুমি লেখো 2,4 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল m ইজ ইকাল টু dy dx, এই হলো 2,4। তাহলে 2,4 বসাও, 2 বসাও, 2 দুগুণে 4, 3 4 12 মাইনাস 3 মানে হলো 9। তাহলে এইবার তুমি লেখো অতএব 2,4 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ এই দেখো y মাইনাস 4 9 ইন্টু এক্স মাইনাস 2। তাহলে এখানে হবে y মাইনাস 4 9x মাইনাস 18, তারপর 9x মাইনাস y মাইনাস 14 ইকুয়াল টু 0। তাহলে মাই বয়, আশা করি বুঝতে পেরেছো। এখানে প্রাচী দাস একটা মূল্যবান মতামত জানিয়েছে, স্যার কিন্তু স্যার বলেনি, ও আমাকে স্যার বলেছে। আচ্ছা, পরের কারেকশন দিয়েছে, স্যার ডিফারেন্সিয়েশনের পর 7.7টা করে ফেললে ভালো হয় অ্যান্ড দেন। আচ্ছা ঠিক আছে, দেখা যাক, সেই সময় তোমরা ভাবতে থাকো, আমরা আবার একটু তোমাদেরকে ভোট নেব, সেই সময় ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা বলবে সেটা আমি করব, অসুবিধা নেই, হ্যাঁ, নো প্রবলেম। আচ্ছা ঠিক আছে, তাহলে এই গেল একটা অঙ্ক। এখন তুমি দেখো মাইবা, তুমি যে সমস্ত অঙ্কগুলো করে আসতে পারবে তার একটা লিস্টই আমি তোমাকে বলি। আমি অল্প করেই দেব, কিন্তু আসলে দেওয়ার মতো অঙ্ক হলো 1 থেকে শুরু করে তোমার 13 পর্যন্ত। এই অঙ্কটা আমি তোমাকে হোমওয়ার্ক দিতে পারি, একদম 1 থেকে শুরু করে 13 পর্যন্ত আমি হোমওয়ার্ক তোমাকে দিতে পারি মাই বয়। তারপরে তুমি তো যে কোনো অঙ্ক আমাকে বলতেই পারো, যেটা প্রবলেম হবে। কিন্তু যে আমার এই ক্লাস, স্যার ঢাল দুটো একই এরকম কখন বলেছিল জন স্যান্ড? এই কথাটা না, ঢাল দুটার মান এক। আমার মনে হয় জন স্যান্ড ওটা বলতে চাচ্ছিল যে ঢাল দুটার মান এক কিনা, যে স্পর্শক এবং অভিলম্বের মান সেম না। না না, মান সেম না। একটা 2 হলে একটা -1/2, মান সেম হবে কেন? মান সেম না, চিহ্ন সেম না। তবে স্পর্শকে যদি হয় গরু, তাহলে অভিলম্বে হবে -1/গরু, এটা বলতে পারি আমরা।
আচ্ছা, তাহলে এখন একটু মন দিয়ে শোনো মাই বয়, তুমি 1 থেকে শুরু করে 13 পর্যন্ত তুমি একটু ট্রাই করো, তুমি চেষ্টা করো, ট্রাই করো। আগামী ক্লাসে তুমি আমাকে বলবে যে যেটা যেটা পারবে না সেটা আমি তোমাকে করে দেখাবো। কিন্তু যদি তুমি আজকে আমার এই ক্লাসের শুরুতে যে আইডিয়াগুলো দিলাম, যে স্পর্শকে অভিলম্বের সংজ্ঞা দিলাম, তারপর তোমার সাথে সমীকরণ সম্পর্কে বললাম, একটা লম্ব রেখা, লম্ব হওয়ার শর্ত কী, এই সমস্ত ঘটনা তুমি যদি বুঝতে পারো, প্রথম অঙ্কটা যদি এক্সাম্পলটা বুঝতে পারো, তাহলে 1 থেকে 13 পর্যন্ত তুমি চেষ্টা করার মতো যোগ্যতা হয়েছে। প্রবলেম তো হতেই পারে মাই বয়, সেটা আলাদা কথা। তো যাই হোক, তাহলে আমরা আজকে এখানে শেষ করছি ইনশাল্লাহ। আর একটা জন স্যান্ড একটা কথা বলেছে, তাহলে স্যার আমরা যে দুই ক্ষেত্রে এম ধরলাম এবং কাটের জন স্যান্ড একটা হলো এম আর একটা হলো তোমার -1/m, তো এইটা আর এটা কি এক কথা? জন স্যান্ড তুমি বলতে পারো এইটা আর এইটা এক কথা, সেটা বলতে পারো। এই যে একটা গরু আর একটা -1/, গরু, তো দুই ক্ষেত্রে তো মান তো সমান না। তবে তুমি যদি বলো স্যার এই এম আর এম সমান, তাহলে আমি তোমার সাথে একমত। জন স্যান্ড, একটু জানাও। স্যান্ড বলো। আচ্ছা, তো আশা করি জন স্যান্ড বুঝতে পেরেছে। তবু একটু জন স্যান্ডের মতামত নিয়ে ক্লাসটা শেষ করতে চাই, যদিও সবাই আমাকে সালাম দিয়ে চলে যাচ্ছে। জন স্যান্ডের মতামতের জন্য একটু অপেক্ষা করছি। হ্যাঁ, গুড বয়। কি স্যার, এখন বুঝেছি। জন স্যান্ড লিখেছে কি স্যার, এখন বুঝেছি। জি স্যার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আজকের মতো রাখি এখানে। আসসালামু আলাইকুম।